देखছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7. বলা হয় এই ত্রিপুরাজ্য 1400 বছর ত্রিপুরী তথা ককবরক ভাষী রাজাদের দ্বারা শাসিত হয়েছে, কিন্তু সেই ককবরক ভাষার সরকারি স্বীকৃতি লাভের বয়স মাত্র 47 বছর। আজকে এটা 48তম দিবসে পদার্পণ করেছে। আক্ষেপ বা দুঃখ এখানে কেন এটা হলো, এটা শুধু ককবরক ভাষার ক্ষেত্রে না। আমরা যদি, আমার সে অভিজ্ঞতাও নেই যে পৃথিবীর অন্য প্রান্তের ভাষাগুলি কিভাবে বিকশিত হয়েছে এটা বলা, কিন্তু আমাদের এই অঞ্চলে, এই ভূখণ্ডে আমরা যদি দেখি অন্য ভাষার ক্ষেত্রে, এটা ভারতবর্ষের যে অন্য যে সমস্ত প্রধান প্রধান ভাষাগুলো, তার মধ্যে অনেকগুলো যে সংবিধানের 8ম তফসিল অন্তর্ভুক্ত হিসাবে স্বীকৃতি লাভ করেছে, প্রায় 22টি ভাষা, বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, কানাড়া, মালয়ালম বা এই মারাঠি, এরকম অসমিয়া, বুড়ো আছে, এবং সবশেষে এদিকে মণিপুরি বা মেইতেই, সাঁওতালি, এটাও এখন 8ম তফসিলের মধ্যে অন্তর্ভুক্ত 22টির মধ্যে। এই ভাষাগুলো যে পরবর্তী সময়তে সংবিধান রচিত হওয়ার পর বা এই স্বীকৃতি লাভ, মর্যাদা লাভের আগে কিভাবে বিকশিত হয়েছে, তখন তো সংবিধান ছিল না, বা তখন সেরকম ভাবে যে ভাষার জন্য এরকম ভাবে এখানে যেরকম ধরনের আন্দোলনগুলো হচ্ছে, হয়তো হয়েছে, কিন্তু সেরকম ভাবে করতে হয়েছে বলে সেরকম আমাদের জানা নেই। কিন্তু এগুলোর যে অস্তিত্ব বা এগুলোর সেভাবে প্রসারিত হয়েছে, সমৃদ্ধ হয়েছে কিভাবে, আমাদের এই সমাজ বিকাশের ধারা, যে সেই দাস ব্যবস্থা থেকে শুরু করে তার পরবর্তী সময়তে সংযম অবস্থা, গণতান্ত্রিক অবস্থা, বা বর্তমান বুর্জোয়া গণতন্ত্র ইত্যাদি, যে বিভিন্নভাবে বিবর্তিত হয়েছে, সেখানে অর্থনৈতিক দিক থেকে সেখানে নানা বিরোধ বা নানা ধরনের সংঘাত থাকলেও এই সমাজ বিকাশে, যে এই সমাজ বিকাশের দ্বারা বিভিন্ন স্তরে যারা নেতৃত্ব দিয়েছেন তারা সদর্থক ভূমিকা নিয়েছিলেন বলেই সেই ভাষাগুলো বিকশিত হয়েছে। সমাজের মধ্যে তথাকথিত উচ্চতলার বা যাদেরকে বলা হয় খোলা সম্ভ্রান্ত, এই ভাষা বিকাশে এবং সংস্কৃতি বিকাশে প্রত্যেকেরই তাদের অবদান ছিল বলেই এটা বিকশিত হতে পেরেছে। কিন্তু দুর্ভাগ্যে ককবরক ভাষা 1400 বছর এখানে ককবরক ভাষী রাজারা রাজত্ব করেছেন, এবং এরকম অনুগত প্রজা যে রাজাকে সিংহাসন থেকে নামিয়ে দিতে হবে, সিংহাসন দখল করতে হবে, সেখানে কিছু জমাতীয় বিদ্রোহ, রতনমণি বিদ্রোহ, জনশিক্ষা আন্দোলন, তাও যেন রাজাকে রাজতন্ত্র মানে তার সিংহাসনে বেরিয়ে আসতে দাবি তুলিনি। আমরা শিক্ষা চাই,
এই আন্দোলন হয়েছে, কিন্তু তারপরও ত্রিপুরাজ্যের এই দীর্ঘকালের যারা এই শাসক বর্গ, তারা বিন্দুমাত্র তাদের মাতৃভাষা ককবরকের প্রসারে, ককবরক সংস্কৃতির বিকাশে ন্যূনতম ভূমিকা নেই। এরকম একটা অবস্থায় 1887 খ্রিস্টাব্দে 1887, তার মানে হলো প্রায় আজ থেকে 135-37 বছর আগে, একজন রাধামোহন ঠাকুর, আমাদের প্রভূত এই যে এই ভাষার বই লেখা, আপনার বই মেলার এই ভাষায় যারা লেখালেখি করেন তাদের যে বিশিষ্ট, তাদের জন্য আলাদা গুরুত্ব দেওয়ার ব্যবস্থা সেই সময় যে রাখা হয়েছিল। বিশেষ করে আমি যেটা বলবো, বামপন পরিচালিত এডিসি, তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এই ভাষার বিকাশ বিস্তার ঘটাবার জন্য। আমার এখানে যেটা উল্লেখ করার প্রয়োজন আমার মনে হচ্ছে, যখন একটা নতুন বিতর্ক তৈরির চেষ্টা হচ্ছে, এখানে যে কিছু বিতর্ক ছিল না তা না, কিন্তু এটা বিরোধের পর্যায়ে যায়। কমরেড দশরথ দেব কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়তেন, পড়া অসম্পূর্ণ রেখে তিনি চলে আসেন। এর আগে তিনি জনশিক্ষা আন্দোলনে অংশগ্রহণ করেন, পরবর্তী পর্যায়ে গণমুক্তি পরিষদ, এবং উপজাতি জনগণকে একটা জাতি পর্যায়ে উন্নীত করবার জন্য তার যে ভাষা, তার যে কৃষ্টি, তার যে সংস্কৃতি, এটাকে সংহত এবং বিকশিত করা, এটাকে বাদ দিয়ে জাতির বিকাশ সম্ভব না, এই যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, এই উপলব্ধি নিয়ে দশরথ দেব গভীরভাবে সেখানে কাজ করার চেষ্টা করেছেন, এবং সেখানে এই ককবরক ভাষা তার বিকাশের প্রশ্নে তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। রাজন্য শাসনে তৎকালীন সময়ে রাজ পরিবারের সাথে সম্পর্কযুক্ত প্রত্যক্ষভাবে এরকম একজন ব্যক্তি সহ অপরজন রাজ পরিবারের সাথে সম্পর্কযুক্ত না হলেও এই ককবরক ভাষার বিকাশকে ভেবেছিলেন, তারা আপনার গ্রামার বইতে লিখেছিলেন। আপনার উপজাতি রাজা, কিন্তু এই যে দুটো বই তারা লিখলেন, এই দুটো বইকে ভিত্তি করে ভাষার বিকাশের জন্য রাজন্য শাসন যদি সেই সময় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতেন, তাহলে কিন্তু অনেকটা এগিয়ে যাওয়া সম্ভব ছিল। দেখা গেল এটা গুরুত্বই দেওয়ার চেষ্টা করলেন না। আমি খুব সংক্ষেপে জাস্ট রেফারেন্স আমি উল্লেখ করার চেষ্টা করলাম। দশরথ দাস যখন লেখালেখি করতে শুরু করলেন, করতে গিয়ে তিনি বাংলাতেই লিখলেন, এবং একটা সময় গিয়ে এই মানে তার স্ক্রিপ্টটা কি হবে তিনি সচেতন ভাবে সেখানে বলার চেষ্টা করেছেন। স্ক্রিপ্টটা ত্রিপুরার যে পরিস্থিতি পরিবর্তন, এতে বাংলা স্ক্রিপ্টটাই হওয়া উচিত ককবরক ভাষার লেখক দেওয়ার যে মাধ্যমটা, এবং তিনি এটা ব্যাখ্যা করে বোঝাবার চেষ্টা করেছেন। আমাদের বিভিন্ন লেখালেখিতে এগুলো আগেও উল্লেখ করা হয়েছে, আমি সময় বাঁচাবার জন্য বলছি, তিনি উল্লেখ করার চেষ্টা করেছেন। ইতি অবসরে 67 সালের শেষের দিকে যুব সমিতি তৈরি হচ্ছে, তারা তখনও টিএসএফ তৈরি করেন, পরবর্তী পর্যায়ে তারা টিএসএফ তৈরি করে। কিন্তু যখন দেখা গেল দশরথ দেব বাংলা হরফটাকে ব্যবহার করে ককবরক ভাষার ডেভেলপমেন্টের পক্ষে স্ট্যান্ড নিলেন, ব্যাখ্যা বিশ্লেষণ করে, উপজাতি যুব সমিতির পক্ষ থেকে তারা বাংলার তীব্র বিরোধিতা করেছেন। ঘটনা কিন্তু তারা সেখানে ভিন্নমত পোষণ করে সেই জায়গায় আপনার রোমান হরফের কথা বলেছে, এবং এই পরিস্থিতিতে দশরথ দেবের যে অবস্থান, তৎকালীন বামফ্রন্ট সরকার এই অবস্থানটা গ্রহণ করেছে। বামফ্রন্ট সরকার মনে করেছে এটার মধ্যে বাস্তব বৈজ্ঞানিক ভিত্তি আছে। এখন রোমান হরফের কথা যখন তুলল উপজাতি যুব সমিতির পক্ষ থেকে, দশরথ দেব যেমন বিরোধিতা করবে, বামফ্রন্ট সরকারও বিরোধিতা করবে। এবং অন্যদিক থেকে যেটা বলবো, যেটা রাধাচরণ উল্লেখ করার চেষ্টা করেছেন, বাংলা হরফকে ককবরক লেখার হরফ হিসেবে ব্যবহার করার বিষয়টি সরকারি সিদ্ধান্ত নেই। ককবরক ভাষীর লেখক যারা
তাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন। আপনারা স্বাধীন, আপনারা মুক্ত, যে হরফে লেখলে আপনার সুবিধা হবে, আপনার মনের ভাব ব্যক্ত করতে সহায়ক হবে, আপনি স্বাধীন উপলব্ধির মধ্যে দাঁড়িয়ে যে হরফ নেবেন সেটাই হবে। আমাদের এখানে কিন্তু কোনো জবরদস্তি নেই। আমাদের কুমুদও এই যে এই ভাষার বই লেখা, আপনার বই মেলার এই ভাষায় যারা লেখালেখি করেন তাদের যে বিশিষ্ট, তাদের জন্য আলাদা গুরুত্ব দেওয়ার ব্যবস্থা সেই সময় যে রাখা হয়েছিল। বিশেষ করে আমি যেটা বলবো, বামপন্থ পরিচালিত এডিসি তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এই ভাষার বিকাশ বিস্তার ঘটাবার জন্য। আমার এখানে যেটা উল্লেখ করার প্রয়োজন আমার মনে হচ্ছে, যখন একটা নতুন বিতর্ক তৈরির চেষ্টা হচ্ছে, এখানে যে কিছু বিতর্ক ছিল না তা না, কিন্তু এটা বিরোধের পর্যায়ে যায়। কমরেড দশরথ দেব কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়তেন, পড়া সম্পূর্ণ রেখে তিনি চলে আসেন। এর আগে তিনি জনশিক্ষা আন্দোলন অংশগ্রহণ করেন, পরবর্তী পর্যায়ে গণমুক্তি পরিষদ এবং উপজাতি জনগণকে একটা জাতি পর্যায়ে উন্নীত করবার জন্য তার যে ভাষা, তার যে কৃষ্টি, তার যে সংস্কৃতি, এটাকে সংহত এবং বিকশিত করা, এটাকে বাদ দিয়ে জাতির বিকাশ সম্ভব না, এই যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, এই উপলব্ধি নিয়ে দশরথ দেব গভীরভাবে সেখানে কাজ করার চেষ্টা করেছেন এবং সেখানে এই কব্বরক ভাষা তার বিকাশের প্রশ্নে তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। রাজন্য শাসনে তৎকালীন সময়ে রাজ পরিবারের সাথে সম্পর্কযুক্ত প্রত্যক্ষভাবে এরকম একজন ব্যক্তি সহ অপরজন রাজ পরিবারের সাথে সম্পর্কযুক্ত না হলেও এই কব্বরক ভাষার বিকাশকে ভেবেছিলেন। তারা আপনার গ্রামার বইতে লিখেছিলেন, আপনার উপজাতি রাজা। কিন্তু এই যে দুটো বই তারা লিখলেন, এই দুটো বইকে ভিত্তি করে ভাষার বিকাশের জন্য রাজন্য শাসন যদি সেই সময় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতেন, তাহলে কিন্তু অনেকটা এগিয়ে যাওয়া সম্ভব ছিল। দেখা গেল এটা গুরুত্বই দেওয়ার চেষ্টা করতেন না। আমি খুব সংক্ষেপে জাস্ট রেফারেন্স আমি উল্লেখ করার চেষ্টা করলাম। দশরথ দাস যখন লেখালেখি করতে শুরু করতে গিয়ে তিনি বাংলাতেই লিখলেন এবং একটা সময় গিয়ে এই মানে তার স্ক্রিপ্টটা কি হবে তিনি সচেতন ভাবে সেখানে বলার চেষ্টা করেছেন। স্ক্রিপ্টটা ত্রিপুরার যে পরিস্থিতি পরিবর্তন, এতে বাংলা স্ক্রিপ্টটাই হওয়া উচিত কব্বরক ভাষার লেখক দেওয়ার যে মাধ্যমটা, এবং তিনি এটা ব্যাখ্যা করে বুঝাবার চেষ্টা করেছেন। আমাদের বিভিন্ন লেখালেখিতে ये न्यूज कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7. কিন্তু যখন দেখা গেল দশরথ দেব বাংলা হরফটাকে ব্যবহার করে কব্বরক ভাষার ডেভেলপমেন্টের পক্ষে স্ট্যান্ড নিলেন, ব্যাখ্যা বিশ্লেষণ করে, উপজাতি যুব সমিতির পক্ষ থেকে তারা বাংলার তীব্র বিরোধিতা করেছেন। ঘটনা কিন্তু তারা সেখানে ভিন্নমত পোষণ করে সেই জায়গায় আপনার রোমান হরফের কথা বলেছেন। এবং এই পরিস্থিতিতে দশরথ দেবের যে অবস্থান, তৎকালীন বামফ্রন্ট সরকার এই অবস্থানটা গ্রহণ করেছে। বামফ্রন্ট সরকার মনে করেছে এটার মধ্যে বাস্তব বৈজ্ঞানিক ভিত্তি আছে। এখন রোমান হরফের কথা যখন তুলল উপজাতি যুব সমিতির পক্ষ থেকে, দশরথ দেব যেমন বিরোধিতা করেন, বামফ্রন্ট সরকারও বিরোধিতা করেন। এবং অন্যদিক থেকে যেটা বলবো, যেটা রাধাচরণ উল্লেখ করার চেষ্টা করেছেন, বাংলা হরফকে কব্বরক লেখার হরফ হিসেবে ব্যবহার করার বিষয়টি সরকারি সিদ্ধান্ত নেই। কব্বরক ভাষীর লেখক যারা তাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন। আপনারা স্বাধীন, আপনারা মুক্ত, যে হরফে লেখলে আপনার সুবিধা হবে, আপনার মনের ভাব ব্যক্ত করতে সহায়ক হবে, আপনি স্বাধীন উপলব্ধির মধ্যে দাঁড়িয়ে যে হরফ নেবেন সেটাই হবে। আমাদের এখানে কিন্তু কোনো জবরদস্তি নেই। স্বীকৃতি দেওয়া হলো
এটাও ঘোষণা করা হলো সরকারের কাছে কম্পরক ভাষায় দরখাস্ত লিখে কোনো দাবি দেওয়া, জানানো, দাবিপত্র উপস্থিত করা এবং কথাবার্তা বলার সময় এই ভাষায় যদি কেউ কথা বলতে চান কোনো অসুবিধা নেই, দরকার হলে দুভাষিক থাকবে বা আপনারা যে ভাষায় লিখে পাঠাবেন, যদি অফিসে আদালতে যারা কাজ করেন তাদের পক্ষে পাঠোদ্ধার করে কঠিন হয় তাহলে সেখানে এই ভাষা অনুবাদ করে আপনাদের এই উপস্থাপিত বিষয় এটা প্রশাসন যারা চালাচ্ছেন তাদের উপলব্ধিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে। এই যে বিষয়টা, এই ব্যবস্থাটা কিন্তু সেখানে রাখা হয়েছিল এবং বলা হয়েছিল এটা রোমান হবে না বাংলা হবে, এটা ভবিষ্যৎ ঠিক করবে। এবং কারা ঠিক করবেন? এটা রাজ্য সরকার এটা ঠিক করতে পারে এবং এটা প্রশাসনিক সিদ্ধান্তের দ্বারা হয় না, এটা জীবনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে হবে। ভাষা তার নিজের পথ সে ঠিক করে নেবেন। কাজেই এই জায়গায় যদি ভবিষ্যৎ দিনে উপজাতি জনগণের বড় অংশ যদি মনে করেন যে না এই রোমানই হবে, আমাদের তো আপত্তি কিছু থাকবে না। এখন এই দুই ভাষায় লেখালেখি হবে, কথাবার্তা হবে, আলাপ আলোচনা হবে, আপত্তির কিছু নাই। টিউজার্সও কিন্তু আমি যেটা উল্লেখ করতে চাই, যদিও টিউজার্সের এখন কোনো অস্তিত্ব নাই, এরাও কিন্তু এটা নিয়ে যে এটা হইহুল্লোড়ি লাগিয়ে দাও, এটা বিরোধ বানিয়ে দাও, কেন বাংলা হবে, এরকম স্লোগান উপস্থিত করে তাদের তরফ থেকে কিন্তু পরিমণ্ডলটাকে অহেতুক বিনষ্ট করার কোন রকম প্রচেষ্টা তাদের তরফ থেকে সেদিন ছিল না। ফলে যেটা দেখা গেল যে চলতে থাকলো। প্রশ্ন আসলো যে যেহেতু রোমানে লেখালেখি হচ্ছে, তাহলে প্রশ্নপত্র যদি রোমানে লেখা হয়, কেউ যদি রোমানে উত্তর দেওয়ার চেষ্টা করে তাহলে কি দাঁড়াবে? অন্তত বিদ্যালয় স্তরের পরীক্ষা, মাধ্যমিক স্তরের পরীক্ষা বামফ্রন্ট সরকার এটাকে নীতিগতভাবে গ্রহণ করে এবং সেটা চলতে থাকে। এবং আপনারা দেখেছেন বামফ্রন্ট সরকারের সময়ই কম্পরক ভাষাকে ল্যাঙ্গুয়েজ লার্নিং হিসেবে আমাদের ইউনিভার্সিটিতে, যেটা এখন সেন্ট্রাল ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটিতে আরো একাধিক ল্যাঙ্গুয়েজের সাথে কম্পরক অন্যতম ল্যাঙ্গুয়েজ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। যারা কম্পরক নিয়ে এই মাস্টার ডিগ্রি করতে চান বা রিসার্চ করতে চান, এই সুযোগ কিন্তু আমাদের ইউনিভার্সিটিতে থাকবে। বামফ্রন্ট সরকারের সময় এটা কিন্তু অন্তর্ভুক্ত করে তার ব্যবস্থা সেখানে করা হয়েছে। তো এ নিয়ে তো কোনো বিরোধ বিসম্বাদ কিছু নাই। এখন হঠাৎ করে যেটাকে দেখা গেল যে তীব্র কথা, তারা এই রোমান হরফটাকে ভিত্তি করে এটা খুব বড় সড় আন্দোলন ইত্যাদি তৈরি করবার জন্য একটা পরিমণ্ডল তারা তৈরি করবার চেষ্টা করছেন এবং বিষয়টাকে এমন ভাবে উপস্থিত করার চেষ্টা করছেন যে এটাই এখন উপজাতি জনজীবনের মূল সমস্যা, আর যেন কিছু সমস্যা নেই। আপনারা দেখছেন তারা তো এখন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াজ অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল তার 5 বছর প্রায় পূর্ণ হতে চলেছে, আর মাস 2 দিনের পর এটা শেষ হবে, ভোটে যেতে হবে। এটা গ্রাম পঞ্চায়েত না, এটা সংবিধানের সৃষ্টি, যেটার জন্য লড়াই করেছিল বামফ্রন্ট সরকার এবং বামপন্থী ফ্রন্ট, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে। সপ্তম তফসিল না, যে কোনো সময় সপ্তম তফসিলে যদি জেলা পরিষদ তৈরি হয়, সরকার পরিবর্তন হলে পর যারা এটা পছন্দ করে না তারা এক কলমের কুচাটা ভেঙে দিতে পারে। এটা যদি করতে না পারে, তার জন্য মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির উদ্যোগে গণমুক্তি পরিষদের প্রত্যক্ষ অংশগ্রহণের মধ্য দিয়ে বামপন্থী আন্দোলন ষষ্ঠ তফসিল চাই। যদিও মোরারজি দেশাই এটা গ্রহণ করেননি, কিন্তু মোরারজি দেশাই যখন থাকলেন না, বিধানসভায় যখন সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব পাস হলো, তখন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী তিনি বাধ্য হয়েছিলেন বিধানসভায় যখন এই দাবি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে আর এটাকে বিরোধিতা করা যায় না। যদিও তিনি জানতেন ত্রিপুরায় তার দল কংগ্রেস তারা কিন্তু এই ষষ্ঠ তফসিল আর সপ্তম তফসিলকে তারা তো জেলা পরিষদেরই পক্ষে না। আমার এখনো মনে আছে অশোক ভট্টাচার্য, আমি আমার কথা শুরু করার আগে যে কম্পরক ভাষাকে রাজ্য ভাষার স্বীকৃতি দানের প্রেক্ষাপটে এই অনুষ্ঠানের আয়োজন, এই কম্পরক ভাষাকে রাজ্য ভাষার স্বীকৃতি দেওয়ার দাবি জানাতে গিয়ে যে আন্দোলন,
তাতে অংশগ্রহণ করতে গিয়ে ধনঞ্জয় ত্রিপুরা শহীদের মৃত্যুবরণ করেছে। স্বাভাবিকভাবে তার স্মৃতির প্রতি আমি আন্তরিক গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং তার যে অবদান ত্রিপুরার কর্পোরেট ভাষা বিকাশের যে সংগ্রাম এখন অব্যাহত রয়েছে এটাকে অস্বীকার করতে পারবে না। আজকের দিনটি নিঃসন্দেহে ঐতিহাসিক তাৎপর্যমণ্ডিত দিন। শুনছিলেন আমার আগে তিনজনই কথা বলেছেন। সাতাত্তরের ডিসেম্বরের নির্বাচনের মধ্যে দিয়ে কংগ্রেসকে পরাস্ত করে ত্রিপুরার বুকে নতুন একটা পরিমণ্ডল তৈরি করার ক্ষেত্র তৈরির সহায়ক। 78-এর 5ই জানুয়ারি প্রথম ত্রিপুরার বামফ্রন্ট সরকার শপথ গ্রহণ করে এবং 19 তারিখ জানুয়ারি সরকার গঠিত হওয়ার পর সাধারণভাবে যেদিন মন্ত্রিসভা শপথ গ্রহণ করে সচিবালয়ে গেলে পর মুখ্য সচিব থেকে শুরু করে অন্যান্য যারা পদাধিকারী তারা মুখ্যমন্ত্রী সহ অন্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তারপর নতুন মন্ত্রিসভার সদস্যরা আনুষ্ঠানিকভাবে প্রথম একটা সভা তারা বসেন, যদিও সেই সভাতে কার্যকরী কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন এটা অভিজ্ঞতা না। এবং ত্রিপুরার প্রথম বামফ্রন্ট সরকারের ক্ষেত্র প্রকৃত অর্থে প্রথম যে মন্ত্রিসভার বৈঠক, যাতে সুনির্দিষ্ট বিষয়বস্তুকে আলোচনার অন্তর্ভুক্ত রেখে এই মন্ত্রিসভার নানা বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল কর্পোরেট ভাষাকে ত্রিপুরা রাজ্য সরকারের দ্বিতীয় রাজ্য ভাষার স্বীকৃতি এবং শিক্ষার মাধ্যম হিসেবে অন্তত প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এই ভাষায় যারা পড়তে চাইবে তাদের যার যার বিদ্যালয়ে এই ভাষায় যাতে তারা পড়তে পারে তার ব্যবস্থা বামফ্রন্ট সরকার করবে, এই সিদ্ধান্ত প্রথম বামফ্রন্ট সরকার গ্রহণ করেছিল। সেদিক থেকে বলছি এই দিনটা নিছক একটা দিন না, ত্রিপুরার গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এবং বিশেষ করে উপজাতি জনজীবনের মৌলিক গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে বছরের পর বছর ধরে তারা সংগ্রাম সংগঠিত করেছেন এবং সেই সংগ্রাম আজও চলছে। সেই সংগ্রামের প্রেক্ষাপটে দাঁড়িয়ে 78-এর 19শে জানুয়ারি এই যে সিদ্ধান্ত, এটা নিঃসন্দেহে তাৎপর্যমণ্ডিত এবং এ কারণেই ইতিহাসে এই দিনটি আমার তো বিশ্বাস এটা স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। যারা স্বীকার করবেন না তাদের কথা আলাদা, এটা তাদের রাজনৈতিক সংকীর্ণতা, কিন্তু বাস্তবতা হচ্ছে লড়াই ছাড়া কোনো বিকল্প নাই। ঐক্যবদ্ধ বৃহত্তর সংগ্রাম আমাদের এই সরকারের বিরুদ্ধে জারি রাখতে হবে, অনিচ্ছুক হাত থেকে লড়াই করে দাবি আদায় করতে হবে। সে লড়াই চললো, আমি মাঝের বিস্তৃতের সময় যাচ্ছি না। 10 বছরের ব্যবধানে 77-এর বিধানসভা নির্বাচনে রাষ্ট্রপতি শাসনতন্ত্রী ত্রিপুরা কংগ্রেস পরাস্ত হয়েছে। 78-এর জানুয়ারিতে
বামফ্রন্ট সরকার 5ই জানুয়ারি শপথ গ্রহণ করে 19 তারিখ ওই যে লড়াইয়ের ময়দানের স্লোগান। এবং আপনাদের জানার জন্য বলছি, এই স্লোগান কিন্তু ছাত্র ফেডারেশনের স্লোগানই থাকলো না, গণমুক্তি পরিষদ থেকে শুরু করে কৃষক সভা, সিআইটি তখন খুব ছোট্ট সংগঠন। আজকে যতগুলো গণতান্ত্রিক সংগঠন দেখছেন ত্রিপুরায়, তার 1/4 বেশি সেই সময় এই সংগঠনগুলো ছিল না। এবং শিক্ষক কর্মচারীদের সংগঠন ডেভেলপ করছে সেই সময় সমন্বিত শক্তি হিসাবে, আগে যার যার মতো করে আলাদা করে, এবং মহিলাদের সংগঠন ডেভেলপ করছে। এরকম পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে তৎকালীন পরিস্থিতিতে ত্রিপুরা যারাই গণতান্ত্রিক আন্দোলনের প্রত্যক্ষ পরোক্ষ অংশীদার, তাদের প্রত্যেকের চার্টার অফ ডিমান্ডের মধ্যে এই কর্পোরেট ভাষা রাজ্যের স্বীকৃতি এবং শিক্ষা মাধ্যম হিসেবে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, এই যে অধিকার, জন্মগত অধিকার, এটাকে অন্তর্ভুক্ত করে তারা কিন্তু লড়াই করছিলেন। এবং এই দাবি গণতান্ত্রিক আন্দোলনের দাবিতে পর্যবেসিত হয়। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, বামফ্রন্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা সেখানে নেওয়ার চেষ্টা করে। কাজেই এই কথাগুলো আমি এখানে বললাম এই কারণে, এই ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমাদের দুর্বলতা হচ্ছে সংক্ষিপ্ত পরিসরে হলো এই যে ইতিহাস নবীন প্রজন্মের কাছে, যাদের নিয়েও আমরা আন্দোলন সংগ্রাম করছি, তাদের কাছে সেইভাবে গুরুত্ব সহকারে ইতিহাসের যে ঐতিহ্যমণ্ডিত অতীত, সেটাকে তুলে ধরার ক্ষেত্রে আমাদেরও দুর্বলতা আছে। এর থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে। কাজে আজকে প্রাসঙ্গিক বলে আমার মনে হয়েছে এই কথাগুলো না বললে আমার এখানে আসার তো কোনো সার্থকতাই নেই, তাই কথাগুলো আমি সংক্ষিপ্ত পরিসরে উল্লেখ করার চেষ্টা করলাম। বামফ্রন্ট সরকার এই সিদ্ধান্ত নিয়ে এই কর্পোরেট ভাষাকে রাজ্য ভাষার মর্যাদা দিলেন এবং ক্লাস 1 থেকে 5 এই ভাষায় পড়ার ব্যবস্থা করলেন। ধীরে ধীরে পর্যায়ক্রমে কলেজ স্তর পর্যন্ত নিয়ে যাওয়ার নীতিগত অবস্থান গ্রহণ করলেন। এবং আপনারা দেখবেন আজকে পড়েছেন, দেরি দেশ কথা যারা পড়েন, আমার বিশ্বাস এখানে যারা এসেছেন তারা অনেকেই পড়েন, তাতে দুটো লেখা বেরিয়েছে, খুব ভালো লেখা। একটা কমরেড নরেশ আর একটা কমরেড রাধাচন্দ্র, দুজনের লেখাই দুদিক থেকে, কিন্তু দুটোকে একসাথে মিলালে পরে এটার মধ্যে যথেষ্ট পরিমাণে মান অংশ আছে। তাতে তারা এই বিষয়গুলো উল্লেখ করার চেষ্টা করেছেন। আমি তাই এটা বিস্তৃত বলে আজকে এডিসি চালাচ্ছে। সমস্যাটা কি? ইংরেজি মাসের প্রথম সপ্তাহে 1-2 তারিখ কর্মচারীদের বেতন হবে কিনা এডিসি অনিশ্চয়তা করছে। কয়েক শত রিটায়ার করেছে, তার মধ্যে সম্ভবত 85 থেকে 90 জনই ট্রাইবেল। তারা পেনশন পাচ্ছে না, তারা কোর্টে গেলেন, সুপ্রিম হাইকোর্ট সেখানে রায় দিলেন যেদিন থেকে তারা রিটায়ারমেন্টে গেছে সেদিন থেকে আজ অবধি যত মাস তাদেরকে পেনশন সবটা একসাথে করে অত তারিখের মধ্যে দিতে হবে, এবং ওই সময় থেকে 9% ইন্টারেস্ট দিতে হবে। এবং রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে। শ্রমিক ফিরছে, এডিসি শ্রমিক ফিরছে, ভাই সরকারের শ্রমিক ফিরছে, ফিরছে না তো, কাজ নাই, ওনার মৃত্যু, সন্তান বিক্রি। কাজের জন্য আগে ট্রাইবেল ছেলেরা যেত, এখন ট্রাইবেল মেয়েরাও বাইরে যাচ্ছে, ত্রিপুরার বাইরে যাচ্ছে। সেখানে গিয়ে 8-10,000 টাকার চাকরি, তাতে ঘর ভাড়া দিলে পরে খাবার থাকে না, খাবারের পয়সা খরচ করে ঘর ভাড়া দিতে পারে না। অথবা মা বাবার সঙ্গে কথা বলে গেছেন আমরা কিছু পাঠাবো, তারপরে তারা কিছু পাঠাচ্ছেন, অনাহারে তারা দিন কাটাচ্ছেন। সেখানে বেগুনে মারানো হচ্ছে, সেই মৃতদেহ ফিরিয়ে আনতে পারছে না, ওখানে তাদেরকে সমাধিস্থ করতে হচ্ছে। রাস্তাঘাট অচল, বিদ্যুৎ ত্রিপুরা উদ্বৃত্ত, বাংলাদেশে বিক্রি করে আমরা 70-80 কোটি টাকা রোজগার করতাম, এখন ত্রিপুরায় জায়গায় জায়গায় দেখা যাচ্ছে অন্ধকারে ঘন্টার পর ঘন্টা কাটাতে হচ্ছে। সেচ ব্যবস্থা ভেঙে পড়েছে, পানীয় জল ব্যবস্থা, সেখানে পরিশ্রুত পানীয় জলের যে ব্যবস্থা, এগুলো নষ্ট হয়ে গেছে। বাজার হাট, এই তিক্ত অভিজ্ঞতা থেকে আমাদের এই শিক্ষাটা হচ্ছে। তাহলে এর জন্য দায়ীটাকে এডিসিরা কে চালাচ্ছে? ত্রিপুরা মন্ত্রী, এরাই সাহায্য করছে দেশের নির্বাচনে। এই বিজেপি সরকারটাকে টিকে থাকতে না হলে পরে তো উপজাতি ভোটারদের যদি তারা বিভ্রান্ত করতে না পারতেন, তাহলে এই সরকার আসতে পারবে না।
তাহলে এই জায়গায় দাঁড়িয়ে দেখবেন কয়েক মাস পরে পরেই নতুন স্লোগান আমদানি করছে। যখন দেখছে এটা আর জনগণের দৃষ্টি আকর্ষণ করতে সেভাবে সক্ষম হচ্ছে না, তখন এটা পরিবর্তন করে একটা করে নতুন স্লোগান। এখন সর্বশেষ স্লোগান যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার এই রোমান হরফের এই প্রশ্নটাকে সামনে। এই স্লোগান তুলতে আমাদের কোনো আপত্তি নেই, এই দাবি তোলাটা অপরাধ না, এটা ডেমোক্রেটিক রাইটস এর মধ্যেই পড়ে। কিন্তু এই মুহূর্তে ত্রিপুরা রাজ্যের উপজাতি জনগণের জীবনে, এডিসি এলাকায় সাধারণ মানুষের জীবনে এটা কি মূল সমস্যা? কেউ অনুভব করেন এটা? তারা তো এটা অনুভব করেন না। আমি যে বিষয়গুলি সংক্ষেপে উল্লেখ করার চেষ্টা করলাম, এগুলোই তো মানুষ প্রতিদিন রেশনের দোকানে ঠিক মতো জিনিস পাওয়া যায় না। চাকরি কোথায়? নিয়মিত চাকরি নেই। 1 বছর জন্য একজনকে চাকরি দেওয়াচ্ছে, 8 মাস 9 মাস পর ছাঁটাই করছে, তারপরে এখান থেকে কিছু বাদ দিচ্ছে, দিয়ে ছেড়ে পরে একটা ছোট্ট অংশকে নেওয়ার চেষ্টা করছে। তাহলে এই যে পরিস্থিতিটা চলছে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এডিসি যারা পরিচালক, তাদের দায়িত্ব কি? তাদের দায়িত্ব হচ্ছে না এই মূল সমস্যাগুলি নিয়ে কথা বলা। তারা বলছে না তো, বরং নিজেদের পিঠের চামড়া বাঁচাবার জন্য, মানুষের খুব বিক্ষোভকে বিপথে পরিচালিত করবার জন্য এই জাতীয় এই মুহূর্তের যেটা নন ইস্যু, এই ইস্যুটাকে সামনে এনে একটা বিভ্রান্তির পরিমণ্ডল তৈরি করার চেষ্টা করছে। এবং আপনারা দেখছেন ট্রাইবেল নন ট্রাইবেলের মধ্যে বিরোধ কথাবার্তা, এক থেকে অপরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে ত্রিপুরা কথা। আর বিজেপি আরএসএস বিশ্ব হিন্দু পরিষদকে নিয়ে তারা হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করে এক থেকে অপরকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বলে এই সমস্ত বিষয়গুলি মিলে তারা একটা ধোঁয়াশা তৈরি করার চেষ্টা করছে, নন ইস্যুকে ইস্যু বানানোর চেষ্টা করছে। তাই এই কারণে বলছি যে আমাদের এদের এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার পেছনে যে তাদের যে কৌশল, এটাকে জনগণের সামনে কিন্তু উপস্থিত করতে হবে। হ্যাঁ ঠিক আছে, রোমাঞ্চা যদি গ্রহণ করে উপস্থিত হচ্ছেন মানুষ আপত্তি কি? আপত্তি নাই তো কিছু, কিন্তু এটাই তো এই মুহূর্তের বড় সমস্যা না। কাজে এই যে মূল বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে কিন্তু সামনের দিনে বৃহত্তর আন্দোলন আমাদের গড়ে তুলতে হবে। এবং এই সাথে এখন কি চলছে, ভোটার তালিকা সংশোধনের নামে তাদের বদল দেওয়া যে ইলেকশন কমিশন তাকে ব্যবহার করছে। দেখছেন আপনারা, বিহার দিয়ে শুরু হয়েছে, একটার পর একটা রাজ্যে তারা এই ভোটার তালিকা সংশোধনের নাম করে সেখানে শয়ে শয়ে ভোটারদের, এবং বিশেষ করে তার করতে হচ্ছে মুসলিম সংখ্যালঘু তফসিলি অংশের মানুষ, সনদী অংশের মানুষ, যাদের উপর বিজেপি আস্থা রাখতে পারছে না, তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করছে। সে একটা ঘটনা। আপনার ওয়ার্কিং ক্লাসের যে অধিকার ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে আদায় করেছে, স্বাধীনতার উপর লড়াই করে দাবি আদায় করেছে, 29 থেকে 30টা গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক ট্রেড ইউনিয়ন রাইট, এর সঙ্গে অর্থনৈতিক বিষয়গুলি যুক্ত, এগুলো বাতিল করে দিয়ে তারা একটা কোড তৈরি করেছে এবং সেই কোড চালু করে দেওয়া পদক্ষেপ তারা গ্রহণ করেছে। এর বিরুদ্ধে মানুষ কিন্তু গর্জে উঠবার চেষ্টা করছেন। আগামী 12 ফেব্রুয়ারি সারা ভারতবর্ষে তারা ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন, এবং তাকে সমর্থনের হাত বাড়িয়েছে কৃষকদের যে সংঘবদ্ধ মোর্চা, তারা সেখানে বলছেন আমরা তোমাদের সঙ্গে আছি। এবং এই সাথে দেখা গেল গত 18 থেকে 19 দিনের জন্য লোকসভার অধিবেশন হলো, সেখানে বিরোধীদের প্রায় তারা যে ইস্যুগুলো নিয়ে কথা বলতে চাইলেন, কথাই বলতে দিল না। প্রধানমন্ত্রী এবং তার পছন্দের লোকরা তারা ঠিক করতেন কোন বিষয়ে কথা হবে, তারা কথাটা বলবো, ওদের কথাটা বলতে দেবে। এবং সেখানে গিয়ে দেখা গেল রেগাই বাতিল করে দিল। এটা লড়াইয়ের ফসল। বামপন্থীরা যদি 63 জন এমপি নিয়ে সেদিন ডক্টর মনমোহন সিংয়ের নেতৃত্বে কংগ্রেস সরকার তৈরি করতে সাহায্য না করতেন, তাহলে কিন্তু এই রেগাই তৈরি হয় না। এই রেগাই যে সুযোগ, তার তো দারিদ্রতা দূর হয়েছে ঘটনা তা না, ঘরে ঘরে কাজের ব্যবস্থা হয়েছে ঘটনা তা না, অর্থাৎ অনাদান তুলনামূলকভাবে খানিকটা নিয়ন্ত্রণের মধ্যে আনা সম্ভব হয়েছিল। এটা চাহিদার ভিত্তিতে কাজ, তার জন্য আলাদা করে বাজেট একটা নির্দিষ্ট কোনো অঙ্ক তা না। এই সমস্ত বাতিল করে দেয়, আমি বিস্তৃত যাচ্ছি না। এটা বলা যায় জনবিরোধী, মালিকদের স্বার্থ রক্ষা করার জন্য, শোষকদের স্বার্থ রক্ষা করার জন্য, মজুরদের নিংড়ে নেওয়ার জন্য নতুন যে আইন তারা তৈরি করেছে, এই রামের নামে স্বামীর নামে, সেই আইন তারা সামনে এনে মানুষকে চাপে ফেলবার চেষ্টা করছে।
এই যে বিষয়গুলো আমাদের রাজ্যের ভেতরে যে জ্বলন্ত সমস্যা, তার সাথে জাতীয় স্তরে এই যে দুইটা তিনটা গুরুত্বপূর্ণ বিষয় চলে আসলো, এগুলি বাদ দিয়ে আমরা কি করে চিন্তা করবো? এগুলো নিয়ে যাতে আমাদের ভাবনা চিন্তার কোনো সুযোগই না থাকে, সেই দৃষ্টিভঙ্গি নিয়ে তারা আমাদেরকে এদিক সেদিক নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাই আমি আমার কথা শেষ করার আগে যেটা বলবো, যে এই জায়গাতে চোখ কান খোলা রেখে এই যে কৌশলী অবস্থান নেওয়ার চেষ্টা করছে একদিকে বিজেপি, আরেকদিকে তীব্রামথা, তাদের চেহারাটা উন্মুক্ত করতে হবে এবং সাধারণ মানুষকে লড়াই ময়দানে সংঘবদ্ধ করে ন্যায্য দাবি যা হরণ করার চেষ্টা করছে তা রক্ষা করা, এবং যে দাবি তারা মানতে চাইছে না সে দাবি আদায় করার সংগ্রাম তীব্র করতে হবে। এটাকে বাদ দিয়ে আমরা যদি রোমানের কথার মধ্যে সব সীমাবদ্ধ থাকি তাহলে কিন্তু এটা যথার্থ হবে না। এই কথাগুলো আপনাদের সঙ্গে বলে আমাকে এখানে বলবার জন্য कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.